আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালামু আসসালাম। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি অবস্থা শুনি। জি আপু আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 12তম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে পড়া ছিল লিনের হরফ সম্পর্কে। লিনের হরফ কয়টি, কি কি এবং কিভাবে পড়তে হয়। আমাদেরকে সবার আগে পড়া দিবে সুমাইয়া সুলতান আপু। আপু বলেন লিনের হরফ কয়টি এবং লিনের হরফ মানে কখন হয় আর কি? জি আপু, লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও আর ইয়া। সাকিন যুক্ত শব্দের পরে, জের জবরের পরে সাকিন যুক্ত ওয়াও আর ইয়া থাকলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়িতে। মাশাআল্লাহ। আচ্ছা আপু তারপরে দু একটা উদাহরণ দেন দেখি সহজ আপু সহজ। আপু আমি একটু কথা বলতাম। জি আপু। আপু হচ্ছে আমি বিগত কয়েকটা ক্লাস করতে পারিনি। আমার বাবা অসুস্থ ছিল, হসপিটালে ছিলাম ওনাকে নিয়ে, আবার আমিও অসুস্থ, সব মিলায়া অনেক ঝামেলার মধ্যে ছিলাম। বিগত কয়েকটা ক্লাস করতে পারি নাই। আমি ক্লাস রেকর্ড মাত্র দেখা শুরু করছি, এখন সব পড়াও কমপ্লিট করতে পারিনি। তো এখন কিভাবে কি করব বুঝতে পারতেছি না। আমার পড়া যদি নিয়ে নিতেন প্রতি ক্লাসে একটু করে আপনি কি রেকর্ড মানে কয়টা ক্লাসে ছিলেন না আপনি আনুমানিক? আমি লাস্ট মেবি 7 নাম্বার ক্লাস করেছি, তারপরে আর ক্লাস করতে পারিনি। প্রায় 4টা ক্লাস। হুম। আচ্ছা আপু বুঝতে পারছি। তা আপনি হচ্ছে ই করেন, আপনি আগে রেকর্ড গুলো দেখা শেষ করতে হবে আপু। রেকর্ড গুলো দেখলে তারপরে জি হচ্ছে আপু। আপনি এখনো এখনো আপনি থাকেন, এখনো আপনি রানিং পড়া ধরতে পারবেন। পড়াগুলো জটিল না, হ্যাঁ হ্যাঁ, ইজি। আমি ইনশাল্লাহ থাকতে পারবো এখন। রানিং পড়া থাকেন তারপরে হচ্ছে আপনি প্রতিদিন তাহলে আপু আমার পড়া হ্যাঁ বলতেছে আপু এখন ইউটিউবে যেটুকু পারি আমি ওটুকু দিয়ে দিব, তাহলে তো হ্যাঁ হয়ে রেকর্ড যাবে। দেখে তারপর হচ্ছে যখন সবার পড়া শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে আমাকে বলবেন যে আপু আমি একটু পিছনের পড়া দিতে যাচ্ছিলাম, এরকম আর কি আপনি আমাকে মনে করে দেবেন। আচ্ছা আপু, তাহলে সবার পড়া শেষ হয়ে গেলে তখন তাহলে আমি হচ্ছে হ্যাঁ পিছনের পড়াগুলো যেহেতু পড়াবো। দিবেন তাহলে সবার পড়াটা শেষ হয়ে গেলে তখন বলবেন যে আপু আমি পিছনের পড়াগুলো দিব। আচ্ছা আপু ঠিক আছে ধন্যবাদ। ওকে। তারপরে সুমাইয়া সুলতান আপু পড়া বলতেছিলেন। জি আপু। হ্যাঁ আপু এখানে উদাহরণগুলো পড়েন দেখি। শুরু থেকে। পড়েন আপনি শুরু থেকে। ইয়াউমুন, ওয়াইলুন। ওয়াই লুন। লুন, হ্যাঁ, ওয়াইলুন। বাইতুন, খাউফুন। নাওমুন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। নুন। ঠিক আছে আপু ধন্যবাদ। তারপর জি। এখন আমাদেরকে পড়া দিবে সালমা আপু। সালমা আপু শুনতে পাচ্ছেন? ওকে। তারপর হচ্ছে মুর্শিদ আপু আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু বলেন লিনে হরফ কয়টি এবং কখন হয়? আপু আমি আজকে পড়ি নাই, আমি 2 দিন যাবত অসুস্থ, তো আমি পড়ি নাই আজকে। আচ্ছা তাহলে আপনি কিছুক্ষণ অন্যদের পড়া দেখলে পড়াটা দিতে পারবেন, অসুবিধা নেই, পড়া সহজ আছে। ওকে। তারপরে হচ্ছে নাদিয়া আপু কি পড়া বলবেন? তারপরে হচ্ছে নাবিল আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি পড়াটা শিখেছেন? জি আপু, শিখেছি। আচ্ছা আপু ধন্যবাদ। আপনি বলেন তাহলে লিনের হরফ কয়টি, কখন হয় এবং কিভাবে পড়তে হয়। হরফ হচ্ছে দুইটি, ওয়া এবং ইয়া। সাকিন যুক্ত ওয়া ও ইয়া জবরের পরে আসলে তখন লিনের হরফ, সেটি লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়িতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা আপু এখানে অনুশীলনগুলোর 2 নাম্বার লাইনটা আপনি বলেন। 2 নম্বর। আচ্ছা। জাইনুন। জাই নুন। নুন নুন তানবিনের মধ্যে নুন থাকে, জাই নুন। জাইনুন। জি আপু। জাইলুন। জাই লুন। তারপর জাই 2 নাম্বারটা লুন। হচ্ছে জাই লুন। জাই জাইলুন। লুন। তারপর হচ্ছে জাইবুন, খয়রুন, সাওফা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপু। তারপরে মুহসিন আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কয়েকদিন পরে আসেন নাকি আপু? আপু আমি গেছে ক্লাস করতে পারি নাই। আমার একটু ওই আমার হাজবেন্ড ফোন করছিল, আর তাছাড়া মন খারাপ ছিল, মন এই খারাপ। কারণে ক্লাস করতে পারি নাই। বুঝতে পারছি আপু। তারপরে এখন কি অবস্থা, এখন সব ঠিকঠাক হয়েছে? জি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিকঠাক হয়েছে। দোয়া করবেন সবাই, আপুদেরকেও বলবেন আমার জন্য দোয়া করতে। জি জি সবার আসলে আমি মুহসিন আপুর জন্য একবার দোয়া। হুম হুম। একা একা, মানে একবার একাই হয়ে গেছি। একজন বাড়িতে ছিল, ও চলে গেছে, এখন একবার একা একা। আহ, এটা নিয়ে টেনশনে ছিলাম। বুঝতে পারছি আপু, আল্লাহ আপনার চিন্তা দূর করে দিক এবং উত্তম ব্যবস্থা করে দিক, আমিন। জি। আচ্ছা মুহসিন আপু তো কয়েকটা ক্লাসে ছিলেন না, আপু কি আজকের পড়াটা দিতে পারবেন? আচ্ছা, জিজ্ঞেস করেন, যদি আসা চাই তো পারতেও পারি। আচ্ছা আপু তাহলে সমস্যা নাই, আপনি তাহলে কতক্ষণ পরে দেন দেখেন সবাই কিভাবে দিচ্ছে, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। ওকে। তারপরে জি। হ্যাঁ ওকে। হাফসা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফসা আপু কি পড়া শিখেছেন? জি। আচ্ছা আপু তাহলে বলেন লিনে হরফ। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ওয়াও এবং ইয়ার পরে হ্যাঁ। জ-
ডান পাশে জবর আসলে আপু আবার আবার বুঝে নাই, সাকিন যুক্ত সাকিন যুক্ত ওয়াও এবং ইয়ার ডান পাশে ডান দিকে জবর আসলে লিনের হরফ। আচ্ছা, তালিনা হরফ কিভাবে পড়তে হয়? লিনের হরফ তাড়াতাড়ি বলতে হয়। আচ্ছা আপু, আপনি এই 3 নাম্বার লাইনটা বলেন দেখি। নাইলুন মানে সাইরুন হ্যাঁ, তারপরে বাইউন কওলুন হাওলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে হচ্ছে নুরুন নাহার আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি বিগত 2 ক্লাসে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ ছিলাম তো। সব ক্লাসে ছিলেন তাই না? হ্যাঁ সব ক্লাসে ছিলাম। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপু, আপনি বলেন, পড়াটা বলেন। নাইলুন। না না আপু, এভাবে না, আপনি হচ্ছে লিনের পরিচয়টা বলেন। ও আহ, যজমযুক্ত ইয়া এবং ওয়ার আগে জবর হলে লিনের হরফ হয়। ইয়া এবং ওয়ার আগে জবর হলে সেটা লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা মাশাআল্লাহ আপু, আপনি 4 নাম্বার লাইনটা বলেন। দাউরুন। হুম, দাউরুন। পুরোটা লাইন বলেন আপু। হ্যাঁ, তারপরে কোনটা আপু? মানে এই যে 4 নাম্বার লাইন পুরোটাই বলবেন। ও আচ্ছা। হাই আতুন কাইয়ুন কাইয়ুন কয় উন, কয় উন। কয়উন কয়উন কয়বুন লাউমুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর আপু, সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপর নিখাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। নিখাত তামান্না আপু কি গত ক্লাসে ছিলেন? জি আপু, ছিলাম কিন্তু শেষের দিকে বেড়ে যেতে হয়েছিল, আমাদের বাসায় আপুরা আসছিল তো এই জন্য তো অনেক চেঁচামেচি হচ্ছিল। আপু চেঁচামেচি হলে মিউট করে রাখবেন, তাও ক্লাসে থাকবেন। মানে মিউট করলে তো আমরা কেউ শুনবো না, অসুবিধা থাকবে না। আচ্ছা যাই হোক আপু, আপনি কি পড়াটা শিখছেন? জি আপু। আচ্ছা আপু বলেন, লিনের পরিচয় বলেন। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ওয়াও ইয়া এর পরে জবর আসলে লিনের আপু হরফ আবার হয়। আবার লিনের আবার আবার হরফ সাকিন তাড়াতাড়ি যুক্ত, পড়তে। আবার সাকিন যুক্ত। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু আপনি হচ্ছে কি বলে আমাদেরকে, 1 মিনিট। হ্যাঁ আপু, অনুশীলনের প্রথম লাইনটা বলেন। জি আপু। মানে আমাদের এই যে অনুষ্ঠান ওপেন করা স্ক্রিনে, এটার প্রথম লাইনটা হুম। আমাদেরকে শোনান, প্রথম লাইন পুরোটা শোনান। ইয়াউমুন ওয়াইলুন বাইতুন খাউফান জি খাউফুন জি। নাউমুন। ওকে মাশাআল্লাহ আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে সালমা আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তারপরে জারিনা আপু শুনতে পাচ্ছেন? জারিনা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আহ ঠিক আছে। আচ্ছা, ফারজানা আক্তার মিম আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি বিগত 2 ক্লাসে ছিলেন না? আপু আমি বাসায় ছিলাম না তো, তাই ক্লাসে জয়েন হতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তো আপু কি রিপোর্ট দেখার সুযোগ হয়েছিল বা আজকের পড়াটা শিখছেন? জি আপু, আমি পড়া দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আপু বলেন দেখি, আপনি লিনের পরিচয়টা বলেন। ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা আপু দেখি 2 নাম্বার লাইনটা বলেন। জাইনুন জাইলুন জাইবুন খয়রুন সাউফা। মাশাআল্লাহ, আপু তো ঝটপট সুন্দর একটা পড়া দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ আপু, ধন্যবাদ। তারপর হচ্ছে হুমায়রা ফাইরোজ আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু, আপনি বলেন লিনের পরিচয়। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। জবরের কেন লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। জবরের মানে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া। হ্যাঁ। কি আপু? সাকিন যুক্ত ওয়াও বা হ্যাঁ, ইয়া। সাকিন যুক্ত ওয়াও এবং ইয়া। আহ, মানে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ হলে না ওই না যে হরকতের সঙ্গে আপু ওই আপু, যে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমাদের হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে না। ওয়াও ও ইয়া কখন লিনের হরফ হয়, উত্তরটা গুছায় ওই বলতে যে হবে। জবরের বাম পাশে যখন ওয়াও ওকে, থাকে, সাকিন ওয়াও আর যুক্ত। ইয়া থাকে, সাকিন ওকে যুক্ত। ওকে। হ্যাঁ। হ্যাঁ, জবরের পরে যদি ওয়াও বা ইয়া যজম যুক্ত হয়, দুইটা তো জি একসাথে আসে না, যে কোনো একটাই আসে, যে কোনো প্রত্যেকটা শব্দে। জি জি সাকিন আপু। যুক্ত ওয়াও বা ইয়া বলতে হবে, ওয়াও এবং ইয়া না। সাকিন ও যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে ওয়াও। আসলে লিনের হরফ হয় এবং তাড়াতাড়ি করে পড়তে হয়। ঠিক আছে আপু, কারেক্ট। জি আপু। হ্যাঁ আপু, 3 নাম্বার লাইনটা শুনুন। 3 নম্বর লাইন। নাই নাইলুন নালুন নাইলুন। যেমন নাইলুন। এখানে এখানে হচ্ছে নুনে জবর, জবরের পরে ইয়া আসছে, মানে হুম সাকিন যুক্ত ইয়া জবরের পরে আসছে, এই জন্য এটা লিনের হরফ হচ্ছে, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। নাইলুন। নাইলুন। হ্যাঁ। ই সাইরুন। উম, বাই বা বাইউন বাইউন। বাইউন বাইউন। বাইউন। ফাউলুন। আচ্ছা আপু, ফা কেন হবে না, উপরে? কউলুন। কওলুন ওকে। হাউলা হ্যাঁ, বড় খা, হাউলা। হাউলা। আচ্ছা আপু, হুমায়রা আপু, আপনি আমার সাথে এই লাইনটা আমার সাথে একবার পড়েন। আচ্ছা। নাইলুন নাইলুন সাইরুন সাইরুন বাইউন বাইউন কউলুন কওলুন হাউলা। হাউলা।
আচ্ছা আপু, ধন্যবাদ। উচ্চারণগুলো আরো পারফেক্ট করতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে আরো। আচ্ছা আপু, আচ্ছা আপু, আমার পড়া কম হয়েছে। আয়েশা বিনতে হুসাইন আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওস্তাজা। হ্যাঁ আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আচ্ছা আপু, আপনি বলেন, লিনের হরফ সম্পর্কে বলেন। আচ্ছা, জবরের পরে যদি ওয়াও সাকিনা বা ইয়া সাকিনা আসে তাহলে তখন লিন করে পড়তে হয়, লিনের হরফ দ্রুত আদায় করতে হয়। আচ্ছা আপু, আম, আপনি 4 নাম্বার লিনের লাইন। হরফ দ্রুত। 4 নাম্বার। আচ্ছা, দাউরুন, হাইআতুন, কয়উন, আইবুন, লাউমুন। আচ্ছা আপু, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। ওকে, তারপরে মুর্শিদ আপুকে এখন পড়া দিবেন? আপু আমি হ্যাঁ, মুর্শিদ আপুকে এখন দিতে পারবেন পড়া? জি জি আপু, হ্যাঁ জি আপু, হ্যাঁ আমি দিব। আচ্ছা বলেন দেখি, লিনের হরফ কাকে বলে? লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। যজমযুক্ত ইয়া বা যজমযুক্ত ওয়াও, ওয়াও জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। মাশাআল্লাহ। আপু আপনি ওই লাস্টের লাইনটাই শুনান। দাউরুন, হাইআতুন, কয়উন, আইবুন, লাউমুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, লিনা আপু, আপনাকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, আমি আসলে অনেক অসুস্থ ছিলাম তো, যার কারণে ক্লাসও করতে পারি নাই। হ্যাঁ, আপনার কণ্ঠ শুনেও মনে হচ্ছে আপনি একটু অসুস্থ ছিলেন, এখন কি অবস্থা? হ্যাঁ আপু, আমি আজকে প্রায় 15 দিন খুব অসুস্থ ছিলাম। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিক। হ্যাঁ, এখন কি অবস্থা আপু? আচ্ছা, তো আমি অবশ্য রেকর্ড গুলো দেখছি, এ করছি, ইনশাল্লাহ আপু আমি পড়া দেব। এখন দিতে পারবেন আপু? আপু আপনি নিতে থাকেন, একটু পরে দেই, আমি তো মাত্র ঢুকলাম তো। ও, আচ্ছা, আমার তো নেওয়া শেষ প্রায়। তারপর হচ্ছে মুহসিন আপু কি পরোটা দিতে পারবেন? জি ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা বলেন। হ্যাঁ, আগে জেলেকে ফোন দাও। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়ে। আচ্ছা, আমি সবাইকেই বলি, সাথে আপনারা হচ্ছে এই কথাটা আগে বলবেন, লিনের হরফ দুইটি, মানে আপনারটা ঠিক আছে, মানে সবাই হচ্ছে এটা এলোমেলো করে ফেলতেছে। আগে সংজ্ঞা বলতেছে, তারপরে বলতেছে লিনের হরফ দুইটি, এরকম না। আগেই বলতে হবে লিনের হরফ দুইটি, তারপরে সংজ্ঞা, তারপরে হচ্ছে পড়ার নিয়ম, এই আর কি। হ্যাঁ মুহসিন আপু বলেন। লিনের হরফ দুইটি, ওয়াও বা ওয়াও ইয়ে। সাকিন যুক্ত ওয়াও ইয়ে, ওয়াও ইয়ার পরে না না জবরের পরে সাকিন যুক্ত ওয়াও ইয়ে আসলে লিন করিয়ে পড়তে হয়। আপু, আপু এক মিনিট, লিন আপনার সংজ্ঞার মধ্যে একটু ঝামেলা আছে। এখানে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া, দুইটা যে কোনো একটা। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া খবরের পরে আসলে তাড়াতাড়ি করে পড়তে হয়, ওই ওয়াও বা ইয়াটাকে তাড়াতাড়ি করে পড়তে হয়। হ্যাঁ আপু, আমাদের সংজ্ঞা ক্লিয়ার থাকতে হবে, মানে এলোমেলো পড়লে তো আমাদের পড়াটা বুঝে আসবে না পরবর্তীতে। সাকিন যুক্ত, সাকিন মানে কি? সাকিন যুক্ত গজম। ওয়াও বা ইয়ে, সাকিন যুক্ত ওয়াও বা ইয়ের জবরের পরে আসলে লিন করিয়ে পড়তে হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা, আপনি হচ্ছে 3 নাম্বার লাইনটা বলেন। নাইলুন, সাইরুন, বাইউন, কওলুন, হাওলা। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপরে আর কে বাকি আছেন পড়া দেওয়ার? নাদিয়া আপু রেসপন্স পাইনি, জারিনা আপু রেসপন্স পাইনি। ওয়ালাইকুম এ, আসসালাম, পড়া দিতে চাই। পড়া দিতে চান? আচ্ছা, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। জারিনা আপু, তাহলে আপনাদের একটু পড়ে শুনি, নাদিয়া আপু পড়াটা শুনি। হ্যাঁ নাদিয়া আপু বলেন দেখি। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ওয়াও ইয়া জবরের পরে আসলে শুধু লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ আপু, 2 নাম্বার লাইনটা বলেন। জাইনুন, জাইলুন, জাউবুন, খয়রুন, সাউফা। মাশাআল্লাহ, মারহাবান বিক, সুন্দর হয়েছে। জারিনা আপু এবার আপনি। জারিনা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু বলেন। হ্যালো আপু, কথা শুনতেছেন? হ্যাঁ আমি শুনতেছি আপু, পরোটা বলতেন আর কি, লিনের হরফ কাকে বলে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে হলে তখন লিনের হরফ পড়িতে হয়, তারপরে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা আপু, মানে এটা ও সংজ্ঞাটা কেমন হয়ে গেল? সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ সাকিন যুক্ত পড়তে হয়, এরকম না আর কি? সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটা লিনের হরফ হয়, মানে এটা লিনের হরফ বলে, লিনের হরফ পড়িতে হয়, এরকম না। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমি হচ্ছে হ্যালো। আপু, আমি একটু কথা কাটি কাটি যাচ্ছে, বুঝতেছি না কি বলছেন। ও, মানে আপনার সংজ্ঞাটা একটু এলোমেলো হয়েছে আর কি, ওটাই কারেক্ট করে। সংজ্ঞাটা পরিষ্কার থাকতে হবে।
সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়, আর লিনের হরফটা তাড়াতাড়ি আচ্ছা, করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা আপু, দেখি আপনি প্রথম লাইনটা শোনান। ইয়াউমুন, ওয়াইলুন, বাইতুন, খাউফুন, নাউমুন। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। মোটামুটি সবার পড়া নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সামনের পরের দিকে আগাতে পারি। আপু আমি একটু বলে দেই। আমি কে? লিনা আপু? জি জি, আচ্ছা আপু, হ্যাঁ বলেন। এই লিনের হরফটাই বলবো। জি জি। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়া এবং জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, 2 নাম্বার লাইনটা বলেন। 2 নম্বরটা দাঁড়ান আপু বলতেছি। রাই নুন, আপু উপরে নুক্তা আছে। সরি সরি, জাইনুন, জা জা জাইনুন। জা জাইনুন, জাইলুন, খইলুন, জি জি। খইবুন, না না, খইবুন, নিচে নুক্তা, নুক্তা নিচে। ও ইয়া, জাইবুন, জিমটা শক্ত হবে, জাইবুন। জাইবুন, তারপরে খৈরুন, খৈরুন, তারপরে সাউফা। আচ্ছা আপু, আপনি এই লাইনটা আমার সাথে আরেকবার করে পড়েন। আচ্ছা, জি, জাইনুন। জাইলুন। না, নুন না, নুন নুন। জাইনুন। আপু প্রথমটা না আপু? হ্যাঁ নুন আপু, লাস্টে নুন। জাইনুন, জাইনুন। এটা লাম না? লাম দুই পেশ লুন না? আপু প্রথমটা এই যে জাই আর জবর জাই, নুন দুই পেশ নুন, প্রথমটা। ও সরি, আমি হ্যাঁ না না ঠিক আছে, আমি পরেরটা দেখছি আপু, ওইটাতে আসি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ভুল বলছি। আচ্ছা আমি ওই লাইনটা আসে নাই তো। হ্যাঁ বলেন আপু ওকে আপু, বলেন। জাইনুন, জাইনুন, জাইলুন, জাইলুন, জাইবুন। জাই জাইবুন, জিম শক্ত, জাইবুন। জাইবুন, খয়রুন, খৈরুন, সাউফা। সাউফা। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। আমি একটু বললে আপু পারবো, আমি আসলে কদিন একটু চর্চার ভিতরে ছিলাম না তো, এর জন্য একটু আচ্ছা ঠিক আছে আপু। ইনশাল্লাহ। ওকে, এবার হচ্ছে আমাদের নতুন পড়া দশম পাঠ। দশম পাঠ কি সম্পর্কে? সেটা হচ্ছে মাদের হরফ ও মাদের হরকত সম্পর্কে একটা নতুন পড়া। আচ্ছা, এখন মাদ মানে কি, মাদের হরফ কি, আবার মাদের হরকত। সবার আগে হচ্ছে মাদ পরিচিতি। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, সমস্যা হলে বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো মাদ পরিচিতি, মাদ অর্থ হচ্ছে টানা। মাদ অর্থ হচ্ছে টানা বা টেনে পড়া। মাদ টেনে অর্থ পড়া, কি? মাদ অর্থ টেনে পড়া। হ্যাঁ, যেমন আমি যদি বলি বা, বি, বু, বু, এই যে আমি বা, বায়ের হরকতটাকে টেনে পড়তেছি, এটাই হচ্ছে মাদ। ঠিক আছে? আ, ই, উ, বা, বি, বু, বু, তা, তি, তু, মানে যে কোনো হরকতকে, জবর হোক জের হোক পেশ হোক, এটাকে যে টেনে বলবো এটাই হচ্ছে মাদ। ওকে, এবার মাদের সংজ্ঞা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। এই মাদটাকে মাদও বলা যায়, মদও বলা যায়। মাদ হচ্ছে আরবি উচ্চারণ মাদ, আর বাংলাতে আবার মদও বলে, দুই রকমই বলা যায়। যাই হোক, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? মাদ বলে। সবাই রেসপন্স করবেন, মাদ বলে। তাহলে আমি বুঝবো যে সবাই বুঝতেছে বা আছে আমার সাথে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? মাদ মাদ বলে। মাদ বলে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তারপরে মাদের, হ্যাঁ, এই মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। এখন আমি পড়ার সময় কিভাবে বুঝবো এখানে কি আমি টান দিব নাকি দিব না? এটা বোঝার জন্য আপনার নির্দিষ্ট কিছু হরফও আছে, আবার নির্দিষ্ট কিছু হরকতও আছে, যেটা দেখে আমি বুঝতে পারবো যে এখানে টান হবে কি হবে না। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। হচ্ছে মাদের শাব্দিক অর্থ টানা। মাদের পারিভাষিক অর্থ হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আর 3 নম্বর কথা হচ্ছে মাদের নির্দিষ্ট হরফ এবং হরকত আছে। তো সবার আগে আমরা শিখবো মাদের হরফ কি। এখানে বলতেছে মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? তিনটি। 3টি। আলিফ, ইয়া, ওয়াও। মানে ওয়াও। এটা হচ্ছে আপনাদের যেভাবে পড়তে সুবিধা ওইভাবে বলতে পারেন। আলিফ, আমার কাছে মনে হয় আলিফ ওয়াও ইয়া বললে সুবিধা হয় বেশি পড়তে। যাই হোক, আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা হচ্ছে মাদের হরফ। আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও মাদের ইয়া। হরফ কয়টি? মাদের হরফ তিনটি। 3টি। মাদের হরফ আলিফ, ওয়াও ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ওয়াও ইয়া। ইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে ঠিক আছে যে মাদের হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হবে, এটা একটা প্রশ্ন। যেমন আমরা এর আগে পড়ছি লিনা হরফ 2টি, ওয়াও ইয়া। আবার এখানে মাদের হরফের মধ্যে ওয়াও ইয়া আছে।
তাহলে এখানে বুঝতে হবে আমাদের ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন ভিন্ন। ওয়াও ইয়া কখনো লিনের হরফ হয় যখন সেটা সাকিন যুক্ত অবস্থায় জবরের পরে আসে, আবার ওয়াও ইয়া অন্য সময় মাদের হরফ হয়, এটা আবার কখন হয় আমরা এটা এখন বুঝি। আর আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হয় বলতেছে আলিফ জবরের বাম জবরের পাশে বাম পাশে খালি আলিফ, আলিফ জবরের বাম মাদের পাশে হরফ খেয়াল করেন আলিফটা কখন মাদের হরফ হয় বলতেছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তারপরে ইয়া কখন মাদের হরফ হয়, জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া মাদের হরফ। ওয়াও কখন মাদের হরফ হয়, পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও। জজমলা ওয়া তাহলে মাদের হরফ এখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্র আছে, আপনার যে কোনো জায়গায় আলিফ ওয়াও ইয়া দেখলেই আপনি যে মাদের হরফ বলতে পারবেন, বিষয়টা এরকম। আপনি আলিফকে কখন মাদের হরফ বলতে পারবেন, যখন আলিফটা জবরের বাম পাশে। জবরের পরে খালি আসে, মানে এর মধ্যে কোনো হরকত না থাকে, আলিফের মধ্যে কোনো হরকত না থাকে, এমনকি আলিফের মধ্যে জজমও না থাকে, একদম খালি থাকতে হবে। আলিফটা যখন একদম খালি অবস্থায় জবরের পরে আসবে তখন আলিফটা মাদের হরফ হবে। এমনই ভাবে ইয়াটা কখন মাদের হরফ হয় বলেন তো, জেরের বাম পাশে জজম জেরের যুক্ত বাম ইয়া। পাশে জজম যুক্ত ইয়া, জজম জেরের যুক্ত বাম ইয়া। পাশে জজম যুক্ত ইয়া। জজম যুক্ত ইয়া। আর ওয়াওটা কখন মাদের হরফ হবে বলেন তো, পেশের বাম পাশে বাম জজম পাশে যুক্ত জজম পেশের ওয়াও। বাম পাশে জজমলা ওয়া পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও বা জজম জজমলা ওয়ালা ওয়াও ওয়াও। যাই বলি। তাহলে আমরা যদি কথাটা সাজায় বলি তাহলে এভাবে বলতে পারি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মদের হরফ জেরের বাম পাশে জজম বাম ওয়ালা পাশে ইয়া মাদের হরফ, মদের হরফ পেশের মাদের বাম হরফ। পেশের পাশে বাম পেশের পাশে জজম বাম ওয়ালা পাশে ইয়া জজমলা মাদের মাদের ওয়া। হরফ। হরফ যারা হচ্ছে ইতিপূর্বে টুকটাক পড়ে আসছেন অন্যান্য বইয়ে, ওখানে এভাবে কথাগুলো সাজায় লেখা যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া বাম মাদের পাশে। হরফ, পেশের হ্যাঁ আমরা বাম এভাবে পাশে পড়ছি জজম ওয়ালা ইয়া জজম ওয়ালা ওয়াও মাদের হরফ। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে নাকি দেখেন তো? না না, না না মুখে সবাই লেখা বলবে, আসলে সবাই পড়ে রেসপন্স আসছে। করবে, আমাকে বুঝতে হবে সবাই বুঝতেছি কিনা, কারো কোনো হ্যাঁ অসুবিধা হ্যাঁ আছে সমস্যা নাই। বুঝছি আপু, এটুকু আমরা মানে পড়েছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন বলতেছে মাদের হরফ আসলে কি করব, তো বলতেছে একালিফটা মাদের, নিয়ে পড়বো হ্যাঁ, একালিফ টেনে মাদের পড়তে হরফ হবে। হলে, মানে এখানে একটা বিষয় কি আপু, মানে আমার কোর্সের মধ্যে তো অনেক আপুরাই এরকম আছেন যে কেউ পড়েছেন, আবার কেউ আছে যে একদমই তারা কখনো টাচ করা হয়নি, তো তাদের দিকে কি হ্যাঁ লক্ষ্য হ্যাঁ করে আসলে পড়াইতে হয়, এজন্য বারবার জিজ্ঞেস করাটা জরুরি। আচ্ছা, পালন তো করুন। হচ্ছে মাদের হরফ হলে ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হয়, মাদের হরফ একালিফ টেনে হলে পড়তে হয় ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। যেমন আলিফের ডানে যে জবরটা আছে, জবরটাকে একালিফ টেনে পড়তে হবে। ইয়ার আগে যে জেডটা আছে, জেডটাকে একালিফ টেনে পড়তে হবে। এমনই একালিফ ভাবে টেনে পড়তে হবে ওয়াওয়ের আগে যে পেশটা আছে, পেশটাকে কি করতে হবে, একালিফ টেনে একালিফ পড়তে টেনে হবে। পড়তে হবে হবে। তাহলে আপনারা যখন আমার কাছে পড়া দিবেন তখন রিল্যাক্সে বলবেন যে মাদের হরফ কয়টি, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তারপর ইয়া। 2 নম্বর প্রশ্ন, আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হয়, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আপনারা বলবেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের জেরের বাম পাশে জেরের জজমওয়ালা বাম ইয়া, পাশে পেশের বাম পাশে পেশ জজমওয়ালা জজমলা ওয়াও। ওয়া জজমলা ওয়াও। আচ্ছা, মাদের হরফ এইবার মাদের হচ্ছে হরফ হলে একালিফ টেনে এইবার পড়তে হয়। হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যে মাদের হরফ হলে কি করতে হবে, এটার উত্তর হচ্ছে মাদের হরফ হলে ডান পাশের একালিফ টেনে হরকতকে পড়তে হবে। একালিফ টেনে পড়তে ডান হবে, পাশের হরকতকে একালিফ টেনে একালিফ টেনে পড়তে পড়তে হবে। হবে। সবার ক্লিয়ার? জি জি। আপু জি আপু। একদম সবাই সবাই বলবেন, কারো কোনো সমস্যা থাকলে সে আরো জোরে জোরে বলবেন যে আপনার ওটা সমস্যা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাদের হরফ সম্পর্কে আর কোনো কথা নাই, এখন হচ্ছে জাস্ট একটু অনুশীলন যে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে একদম ইজি, আপনারা একদম ইজিলি করতে পারবেন। মাদের হরফের অনুশীলন আমি 2-1টা বানান করে বলি, হ্যাঁ, সবার সুবিধার জন্য। যেমন দেখেন, সবাই লক্ষ্য করি, যেমন এখানে বা আলিফ জবর বা, এখানে দেখেন বা জবরের বাম, হ্যাঁ হ্যাঁ শুনেন আগে শুনেন, খালি জবরের বাম আলিফ। পাশে খালি আলিফ আসছে, খালি জবরের আলিফ। বাম পাশে কি আসছে, খালি খালি আলিফ আলিফ আছে। খালি খালি আলিফ। খালি আলিফ। তারপরে বায়া আছে বি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মোলা তারপরে ইয়া। বাওয়াও পেশ বু, বু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে এগুলো হচ্ছে মাদের হরফ, আর মাদের হরফ হলে কি মাদের করতে হরফ হয়, ডান পাশের হরকতটাকে একালিফ একালিফ টেনে পড়তে হয়। একালিফ একালিফ টেনে টেনে পড়তে পড়তে হবে। হবে। তাহলে আমাদের উচ্চারণটা হবে বা, বি, বা বু, বু বা বি বু। সবাই পড়বে এখন, হ্যাঁ, এই যে এগুলো তো একদম ইজি টপিক, কিন্তু আচ্ছা আলোচনা আপু, করলে একটা উচ্চারণটা কোশ্চেন। ডেভেলপ হবে।
জি আপু বলেন। আপু মানে 1 আলিফ 3 আলিফ 4 আলিফ এটা আমার অনেক সময় কনফিউশন হয়ে যায়, আমি আসলে কতটুক মানে টানটা আপু রাখবো, মানে আপু সময়টুক এটা কতটুক এটা নির্ধারণ হচ্ছে করবো? সামনে বলতেছে আপু, এমনিতে তো হচ্ছে সামনে এটা অধ্যায় আছে। আর দেন হচ্ছে আপনি সহজে বোঝার জন্য, যেহেতু যারা নর্মালি কোরআন তিলাওয়াত করে এদের সহজে অনুমান করার জন্য আপনার হচ্ছে একালিফের টানটা হয় 2 হরকত বরাবর, এটা মাথায় রাখবেন। আচ্ছা একালিফের টান হয় 2টা হরকত উচ্চারণ করতে যেই পরিমাণ টাইম লাগে ওটা হচ্ছে একালিফের টান। তো তাহলে বেসিক্যালি আপনি যদি 3 আলিফের টান দিতে চান তাহলে আপনাকে 4টা হরকত বরাবর হিসাব রাখতে হবে। আর তারপর 4 আলিফের টান দিতে গেলে 5 হরকত বরাবর হিসাব রাখতে হবে। আর আপনি যদি আরো সহজে বুঝতে চান, আমাদের যখন শিখেছিলেন ওস্তাদরা তখন বলছিলেন যে ধরেন আপনার হাতের 4টা আঙ্গুল খোলা আছে, আপনি যদি 4টা আঙ্গুলকে একটা একটা করে বন্ধ করেন যেই পরিমাণ টাইম লাগবে এটা হচ্ছে 4 আলিফের টান। তো আপনার 3টা আঙ্গুল আচ্ছা, খোলা আঙ্গুল 4টা করলে হ্যাঁ হ্যাঁ ওইটাকে আবার কি হিসাব করে বলেন আর তো কি। আপু? আপু আপু হ্যাঁ, জি আমারও এখানে একটা সমস্যা আছে, মানে এটা হচ্ছে মানে একটা আঙ্গুলটা বন্ধ, তো আমি আস্তেও করতে পারি আবার তাড়াতাড়িও করতে পারি, এখন আমি কি করব? নর্মালি আপু, নর্মালি নর্মালি আস্তেও না বেশি, আবার একদম ধীরে ধীরে না। যেমন এটা আপু আসলে কি সবচেয়ে বড় কথা, এটা এমনিতে অনুমান করে বোঝা যায়। যেমন আমি বলি বা জবর বা, বা আলিফ জবর বা, 1 আলিফ টান, যদি 3 আলিফ টান দেই আচ্ছা দুটো বা, বা 3 আলিফ টান, বা 4 আলিফ টান দিলে আরেকটু বেশি দিব বা। বা এটা হচ্ছে পুরোটা বরাবর না, মানে প্রথম দিকে একটুখানি ওই আঙ্গুল দিয়ে হিসাব করলে আচ্ছা আপু, আস্তে আস্তে টান তাহলে দিতে। আপু আপু হ্যাঁ তাহলে আমার এটা মানে একটু কম বেশি হইলে আমার এর জন্য গুনাহ হবে না তো? আপু গুনাহ হবে না, এগুলো হচ্ছে এমনিতে তিলাওয়াত একটা মাইর পেজ, গুনাহ হবে না আপু, গুনাহ হবে না। বা আঙ্গুলের ওইটাই মানে বিষয়টা আমার আবার এইটা একটু নিয়ে বলেন আমার তো খুবই কি? প্রবলেম, মানে আঙ্গুলের যে বিষয়টা আমি কতটুকু বলতেছি, টানতে। আমাদেরকে যখন শিখেছিলেন তখন এভাবে বলছিলেন যে হয়তো, যেমন 4 আলিফেরটা আমি বলি, হয়তো 4টা বন্ধ আঙ্গুল আপনি একটা একটা করে খুলতে যেই পরিমাণ টাইম লাগে এটা হচ্ছে 4 আলিফের টান, অথবা 4টা খোলা আঙ্গুল একটা একটা করে বন্ধ করতে হুম, যে পরিমাণ টাইম লাগে এটা হচ্ছে 4 আলিফের টান। মানে যদি আচ্ছা কেউ তাহলে হক তিন আদায় করে তিন পড়তে চায় একদম, টানের সময় কি 3টা আঙ্গুল ধরবো? হ্যাঁ 3 আলিফের সময় 3টা আঙ্গুল ধরবেন। এই আর 1 আলিফেরটা তো আচ্ছা এমনি বোঝা যায়, ওটা তো আর প্যাচ নাই। একটা, এই হ্যাঁ আর কি আপু। ঠিক আর আছে, হচ্ছে ধন্যবাদ আপু। এটা হচ্ছে এই হিসাবটা আপু হচ্ছে তাদের জন্য যারা মনে করেন একদম তারতিলের সাথে একদম হক আদায় করে পড়তে চায়। আর বেসিক্যালি যখন হুম আমরা যখন পড়ি, নর্মালি যখন তিলাওয়াত করি, যেমন আমরা যারা হুম হেফজে পড়ি, হেফজের সময় তো আপনারা জানেন খুব দ্রুত পড়তে হয় বা পড়াটা শিখতে হয়, হুম তখন তো জি, মনে করেন যে এত মাপ যোগের টাইম থাকে না ওই সময়। টাইম এর থাকে জন্য না হচ্ছে আসলে। একটা একটা অনুমান করে একটা অনুমান করে পড়তে হয় এই আর কি। যাই হোক, ওকে। তাহলে এখন হচ্ছে আপনাদের এই মাপ বুঝতে কোনো কনফিউশন কারণ নাই, এখন হচ্ছে সবাই আমার সঙ্গে পড়বে, হরফগুলো আবার প্র্যাকটিস হবে এটার সাথে। গান তো সহজেই বুঝছেন কিন্তু হরফগুলো আবার প্র্যাকটিস হবে। ওকে বিসমিল্লাহ। তাহলে বানানটা তো সবাই বুঝছে তাই না? আহ, উম, জি বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা বি ওয়াও পেশ বু, বেশ বু বা, বি, বু। বি বু বা বা বি বি বু। বু। আচ্ছা, তাহলে আমার কি এখন সবগুলো বানান করে পড়া লাগবে নাকি এমনি নর্মালি পড়লে না চলবে? না এটা টেনে নর্মালি পড়লেই পড়ে হবে। যান। যদি কারো বানান হয় কেউ প্রশ্ন করবে, আমরা নর্মালি করি আর সবাই প্র্যাকটিস করবো। তি তু, তা তি তাতে তু তু তা, তি তু, তা তাতে তি তি তু তু সা, সি, সু, তা সা সি সি তা সু সি সু। জা, জি, জু। যা জা জি জি জু। জু। আচ্ছা আচ্ছা, এই জিমটা কিন্তু অনেক আচ্ছা ইজি এখানে একটা হরফ, এই জিমের মধ্যে অনেকের প্যাচ লাগে, জিম যা হয়ে আর যায়। জায়ের সাথে জিমটা কিন্তু একদমই একটা ইজি হরফ, কারণ এটার সঙ্গে বাংলা বর্ণের সাদৃশ্য আছে, বাংলা বর্গীয় জ যেমন পুরা জিমটা বলতে গেলে কাছাকাছি। এই জন্য খেয়াল করে পড়তে হবে, এটাকে যা বানাইলে হবে না। জিম, যা জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে, করে 6 বরাবর নাম্বার তালুর কথা। সাথে মিলে। হ্যাঁ, জা, জি, জু, যা তা জি জি জু। জু। জা, জি, জু, যা যা জি জি জু জা, জি, জু। যা যা জি জি জু। জু। আচ্ছা, সবাই যদি পড়তেন আপনাদের আওয়াজগুলো আমার কানে বাড়ি খেত, কারো কোনো জায়গায় অসুবিধা হলে আমি বুঝতে পারতাম এই হা উচ্চারণটা কারো কোনো সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে। মানে প্র্যাকটিস আমি যখন করাই তখন হচ্ছে সবাই আনমিউট করাটা খুব বেশি জরুরি আমার কাছে মনে হয়। ওকে, হা, হি, হু, হা হা হি হা হু হু। হা, হা, হি, হা হু। হা হা হি হু হু হা বলার হা সময় হি গলা থেকে হু ফ্রেশ একটা বাতাস বের হয়, খুব ফ্রেশ একটা উচ্চারণ হচ্ছে হা। হ্যালো উস্তাদা, হা।
হু হ্যালো, ওস্তাদা জি জি একটু কষ্ট করে একটা আবার একটু বানান করে বলবেন। আমি একটু আমার বাবুকে নিয়ে একটু ইয়াতে গেছিলাম হ্যাঁ যে শুনতে অসুবিধা পাচ্ছি নাই, অসুবিধা নাই। যেমন আপু যে ওকে এটাই একটু বানান ওয়াশরুমে করে নিয়ে বলি। আচ্ছা বানানগুলো সব একরকম, ঠিক আছে? যেমন এই যে এখানে হ্যাঁ একটা জবর বললে হা, হা আলিফ জবর হা, হা। আপনি আমার সাথে পড়েন, যদি প্রশ্ন করছেন আপনি আমার সাথে পড়েন, তাহলে আরো ভালো বুঝবেন। হা জি জবর হা, হা লিপ জবর হা, হা আপু হার উচ্চারণ ঠিক করতে হবে। হা, হা আলিফ জবর হা, হা লিপ জবর হা, হা ইয়া জের ই, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, বড় হা, হ্যাঁ বড় হা। হা ইয়া হা জের হা হাই, হা ইয়াজের হা হাই, হি, হা ওয়াও পেশ হু, হা হাওয়া ওয়া পেশ হু, হা হি, হা হা হি হু। হি। আচ্ছা জানি না আপু কি তাহলে বারাত বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। সবগুলো একরকম same। আচ্ছা তাহলে এবার আচ্ছা আমরা ঠিক আমাদের প্র্যাকটিসের মধ্যে যাই। ওকে, লিনা আপু পড়তেছিলেন, লিনা আপু একটু আবার উচ্চারণ করেন তো চিন্তা। জি আপু। আপনি হা হি হুটা আবার উচ্চারণ করেন তো। হা হি হু। আপু হা গলায় চাপ লাগবে, গলার মাঝখানে চাপ লাগবে, উচ্চারণ আরো হা পারফেক্ট হওয়া লাগবে। হা 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 হি, হি হু। আপু হি হি, হা হি হু। আপু এটা হচ্ছে না আসলে, এটা হচ্ছে আপনার ওই ছোট হায়ের মতো হচ্ছে উচ্চারণটা, তার উচ্চারণটা পুরাই মানে আরো আল্লাহ, শিখতে হবে সব। আমরা যেরকম বলি না আল্লাহ হামদু, আলহামদু, হা আলহামদু, হ্যাঁ এই যে আল্লাহ হামদু একটু বাতাস বের হয়। হ্যাঁ বাতাস বের হয়, দেন হচ্ছে গলায় চাপ যে লাগে বুঝাই যায়। হা হা হা, হা 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 টান দিয়ে বললে কি হবে? হা হা হি হু, হা হি হা হু। হি। এটা একটু প্র্যাকটিস করতে হবে মনে হয়, হাটা। হ্যাঁ হ্যাঁ সবারই মানে যাদের এই সমস্যা সবারই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প হ্যাঁ নেই। আমি হাটা যতই ইয়া হয়ে পড়াই যায়। দিই, দেখা গেছে আমি যতই পড়াই দিই এখানে বিভিন্ন রকমের আপনারা আপুরা আছেন, কারো হচ্ছে একবার পড়লেই হয়ে যাচ্ছে, কারো হচ্ছে হ্যাঁ হ্যাঁ তিনবারে হচ্ছে, কারো হচ্ছে এতেও হচ্ছে না। তাহলে আমাদের কি করা লাগবে? প্রত্যেকের যার যার অবস্থা অনুযায়ী বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। সবার পরিশ্রম তো হ্যাঁ সমান দিলে হবে না, কি কারো বেশি কারো কম, এটাই নর্মাল। হ্যাঁ হ্যাঁ হি হা হু, হি হু, হা হা হি হি হু, হু হ্যাঁ হা হি হি হু, হু, হা হা হি হু। হি হু। আচ্ছা ঠিক আছে আপু, তারপরটা যাই। তারপরটা কি? খ হ হি হু, হি হু, হু হা হ হি হি হু, খ আপনারা হু হু। দা হরফ, দি দু। হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, হরফগুলিতে একবার হচ্ছে আমার কাছ থেকে চুপচাপ শুনবেন, মানে সবাই চুপ করে একবার আমারটা শুনবেন, তারপরে হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন, তাইলে বেশি ভালো হবে আর কি। খ হি হু। হা হি হু। আচ্ছা আমরা আমরা হচ্ছে প্রথমত হচ্ছে খয়ের মাখরাজ কি, এটা হচ্ছে 3 নাম্বার মাখরাজ কণ্ঠনালী। কোথা থেকে বলেন তো? উপরিভাগ থেকে, মানে উপরিভাগ থেকে। হ্যাঁ চিবুকের নিচের দিকে যে অংশটা, গলার উপরের দিকে। খ, আর খ বলার সময় গলার মধ্যে একটা খসখস আওয়াজ হয়। খ, এটাই হচ্ছে হ খয়ের মূল হ পয়েন্ট। খ খ হি হ হু। হি হু, হ খ হি খে হু। আমি যদি নরমাল আওয়াজ করি তাহলে এটা হচ্ছে বাংলা ক খ এর মতো হয়ে যাবে, এটার মধ্যে খ একটু ভিন্ন কিছু আছে। খসখস। খ হি হু, খ খ হি খে হু, খ হি হু। খ খ খে হি হু, খ হি আচ্ছা হু। আপনাদের মধ্যে হচ্ছে যারা আননোট খ করে জোরে জোরে পড়তেছে এরা খে কিন্তু হিসাবে আগায় যাচ্ছে, খ। এদের পড়াটা আমি একদম একদম লাইভ বসে ঠিক করে দিতে পারতেছি। যারা কিন্তু মিউট করে পড়তেছে না কিন্তু আমি জানি না হচ্ছে না হচ্ছে বলতে পারতেছি না। আপু পাশে বাবু আছে এই জন্য মাঝে মাঝে মিউট করে দিই আমি। আচ্ছা যাই খ হোক, খ হি হু, হি হু। খ হি খ হু, খে খ হি হু। আচ্ছা ঠিক আছে তারপরটা যাই। তারপরটা কি? দা দি দু। দা দা দি দি দু, দু।
দা, দি, দু, আচ্ছা, তারপরে র, রি, রু, র, র, রি, রু, র, রি, আচ্ছা রু। সবাইকে বলতেছি, র এর ক্ষেত্রে আপনারা একটা কমন কথা মনে রাখবেন। র এর ক্ষেত্রে, শুধুমাত্র র বর্ণের ক্ষেত্রে কথাটা হচ্ছে এরকম যে র এর মধ্যে যখন জবর অথবা পেশ থাকে তখন র এর উচ্চারণটা তুলনামূলক মোটা করে মোটা পড়তে হয়, হয়, আর র এর নিচে যখন জের থাকে র এর উচ্চারণটা পাতলা হয়। এটার একটা পাতলা করে সামনে পড়তে হয়। অধ্যায় আছে, কিন্তু আপনারা আপাতত বারিকার এই আপু কমন কথাটা মনে রাখবেন। র এর মধ্যে জবর পেশ থাকলে র মোটা হয়, র এর নিচে মোটা জের হয়, থাকলে র পাতলা হয়। পাতলা হয়। এতটুকু সবাই বুঝছেন? জি আপু। জি আপু। জি আচ্ছা, আপু তাহলে আমি আরেকটা কথা বলি র সম্পর্কে, আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আপনারা যেহেতু যজমের অধ্যায় গেছে অলরেডি, তাহলে এটা নিয়ে বলি যে এই যে র, হ্যাঁ ধরেন র এর মধ্যে যজম আসছে, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, র এর মধ্যে যদি যজম থাকে তাহলে এখন কি করবেন? জবর পেশ আসলে মোটা হবে, জের আসলে পাতলা হবে। এখন র এর মধ্যে যদি যজম থাকে তাহলে কি করবেন? তাহলে হচ্ছে র এর মধ্যে যজম থাকলে তার আগের হরকতটা দেখতে হবে। র এর মধ্যে যজম থাকলে তার আগের হরকতটা দেখতে হবে। তার আগে যদি জবর বা পেশ থাকে তাহলে রটা মোটা হবে, মোটা আর করে তার পড়তে আগে হয়, যদি তার আগে যদি জের থাকে তাহলে রটা পাতলা হবে। পাতলা করে। এতটুকু সবাই বুঝছেন? জি আপু। মানে আপু জি যজম জি আপু। ছাড়াও যেরকম নিয়ম যজম যুক্ত সেরকম নিয়ম মানে আছে যজম যুক্ত হলো একই আগের নিয়ম, আগের তখন হরফটা হচ্ছে হুম তার ডানার হরকতটা দেখতে হবে, এটা আর কি, হুম এতটুকু পার্থক্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। র, রি, রু, রু, র, রি, রি রু আচ্ছা, তারপরে জা, জি, জু, জা, জা জি, জি রু, জু আচ্ছা, তারপরে সা, সি, সু, সা, সি সু, সু শা, শি, শু, শা, শি, সু, ক, সি, সু, খ স, রি, সু সু, দ, বি, বু। দ, রি, দু। আচ্ছা, বলেন তো একজন দলের মাখাসটা বলেন। দ জিহ্বার গোড়া উপরের মাঝের বয়সে লাগে। এটা হচ্ছে মাশাআল্লাহ। যে হাফসা আপু, হাফসা আপু কণ্ঠনালীর অনেক জিহ্বা আস্তে গোড়া কথা বলেন, হাফসা আপু জোরে জোরে মাড়ির কথা দাঁত বলবেন। জিহ্বার গোড়ার কিনারা কিনারা মার উপরের উপরের মাড়ি মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। মিলে এটা কয় নাম্বার মাখরাজ? এটা 7 নাম্বার মাখরাজ। 7 নাম্বার। নাম্বার মাখরাজ। মাশাআল্লাহ, ঠিক আছে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়িদাদের গোড়ার সাথে লাগিয়ে। আর এটার ক্ষেত্রে কি বলছিলাম, মাখরাজটা যেহেতু খুব বেশি ডিফিকাল্ট, তো চেষ্টা করতে বলছি। এটা হচ্ছে চেষ্টা করলে উচ্চারণটা চলে আসবে। ব, আপু এটা কি ডান সাইড বা বাম সাইড যে কোনো এক কোনায় আসলে লাগলেই হবে জিহ্বার যে কোনো একটা, যে উপরের কোনো মাড়ির একটা, দাঁত যে কোনো একটা, কেউ পারলে দুইটাই হ্যাঁ লাগাবে। আচ্ছা, আচ্ছা ব, রি, বু, দ, দ, রি, রি, দু, ব, রি, বু। দ, দ, রি, রি, দু, আচ্ছা, ক, সি, সু, ক, ত, রি, সি, দু, জ, জি, জু, র, জ, রি, জি দু, জু আ, আই, আ, উ, আ, আ ই উ আচ্ছা বাস বাস, এটা আমারটা শুনেন আগে। আ, আচ্ছা আই, উ, আ, আই, উ, আই আর বড় হা হচ্ছে সেম সেম, গলার মাঝখান থেকে। আ, আই, আ, উ। আই, উ, আ, ও, আচ্ছা, আপ- তা- তারপর আই আই, আপু, আই যে তারপর আই না, আই আই, আ, আই, 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 উ, আ, উ, আ, ই। আই, আই, উ, বলেন তো সবাই। আ, আই, আ, আই নাকি এই? উ, আই, আই, আই। গলায় আই, দাবানোর কারণে আই, হয়তো এরকম শোনা যাচ্ছে। আই, আইন ইয়াজের আই। আর যদি আমরা আইনের মতো জবর দিয়ে পড়ি, মানে লিনের হরফ বানায় পড়ি, তখন হবে আইন ইয়া জবর আই,
আই আর ই দুইটা পার্থক্য আছে। আই আর ই দুইটা আলাদা। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে কি হবে আর একটু বানান করে কি বলতেছি আই বলবো। নিয়েছে আই ও এখানে ই আর যুক্ত হয়েছে এর জন্য উচ্চারণ একটু পার্থক্য হয়ে গেছে মানে বুঝছি। হ্যাঁ, কেউ কেউ উচ্চারণে কনফিউশনে পড়ে গেছে, কারো কারো কাছে আই দিয়া শোনা পদে যাচ্ছে, এই জন্য উচ্চারণটা ক্লিয়ার করে বলছি। তো এখানে আইনে জবর দিয়ে পড়ি, আইন ইয়া জবর আই, মানে তখন তো এটা লিনের হরফ থাকবে, জবরের পরে দশম যুক্ত ইয়া, ওটা হবে আই হবে। আইন ইয়া জবর আই হবে। আর এখানে যেহেতু মাদের হরফ আসছে, জেরের বাম পাশে দশমওয়ালা ইয়া, এটা হবে আইন ইয়াজের আইর। তাহলে আই আর আই দুটার মধ্যে অনেক পার্থক্য। আপু এটা একটু ভয়েসটা পাঠিয়ে দিন, মানে আচ্ছা, আমার আরো কাছে মনে হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ, করা ওই যে লাগবে হা আর আই আস্তে দুটারই ভয়েস পাঠানো লাগবে। আচ্ছা ঠিক আছে, হুম। তারপরটা বলেন দেখি। অ ওই ও আচ্ছা, আমারটা আগে শুনেন, আমারটা আগে একবার শুনেন। ও ওই ও গয়িন আর খয়ের মাখরাজ সেম সেম, কণ্ঠনালীর উপরিভাগ থেকে। তো এই গয়িনের মধ্যেও কিন্তু গলার কারসাজি আছে, উচ্চারণটা একদম নরমালি না, মানে ক খ যে গ আছে না, গয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু পুরো ওরকম না। আপনার কেমন যেন মনে হয় যে গলাটা একটা কাঁচা উচ্চারণ আসছে, এরকম একটা মনে হয়। তো গয়িন 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 আলিফ জবর গ। আচ্ছা, ক্ষয়ের মতনই উচ্চারণটা কিছুটা হ্যাঁ, মাখরাজ একরকম একই তো, জায়গায় নিত, মাখরাজ হ্যাঁ একই তো, মাখরাজ যেহেতু একরকম, ক্ষয়ের মধ্যে যেহেতু গলার মধ্যে কিছু একটা করতে হয়, উচ্চারণ একটা খর ডিফারেন্ট শব্দ আসতে হয়। হয়, তো গয়িনের মধ্যে সেম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সাথে বানান করে পড়েন দেখি। গয়িন আলিফ জবর গ, গইন আলিফ জবর গয়িন ইয়া জের গয়িন, গই ইয়াজের গই গয়িন ওয়াও পেশ গু, গইন গ গই গু, গই গ গই গু গ গই গু, গ গই গু গ গই গু। আচ্ছা, তারপরটা ফাফিফু, ওকে, ও ই উ, আর পরেরটা একদম নরমাল। কাকিটু লালিলু লালিলু মামিমু মামিমু নানিনু। নানিনু আচ্ছা, পরেরটা খেয়াল করেন। ওয়া উই উ, ওয়া আমারটা শুনে শুনে একদম স্পষ্ট শুনতে হবে। ওয়া উই উ, ওয়া 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 উই উ। ওয়া আপু উ হবে না, ওয়াও ওয়াও পেশ উ, ওয়া ওয়া পেশ উ উ, ওয়াও ওয়াও পেশ উ। ওয়া ওয়া মানে এটা বলার সময় বলার একটা ঢং আছে, নরমালি আপনি উ বললে হবে না, উ বললে হামজা হয়ে যাবে। ওয়াও ওয়াও যেরকম আমরা একটা প্রেসার নিয়ে ওয়াও ঠোঁটটা গোল করে বলি, এরকম ঠোঁটটা গোল করে উ, ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ উ, ওইটা ওয়াও বাংলা ওয়াও পেশ দীর্ঘ উ। শব্দের মতো, জি আপু জি। দীর্ঘ শব্দের মতো বাংলা যে দীর্ঘ একটু দীর্ঘ করি আমরা এরকম। মানে দীর্ঘ করলে না, বাংলা দীর্ঘ তো আপনার হামজার মধ্যে উল্টা পেশ দিয়ে দিলে বা হামজা ওয়াও পেশ ফু হ্যাঁ দিলেও হয়ে যায়।
কিন্তু ওইটা না, এটা আচ্ছা এটা উচ্চারণটা বাংলাতে নাই, এটা উচ্চারণটা বাংলাতে নাই, আপনি পাবেন হচ্ছে ইংলিশে। আচ্ছা ঠিক আছে। ইংলিশে ওয়াও ইংলিশে হচ্ছে ডাব্লিউ। ওই যে আমি বলি ইংলিশে কাঠ, ইংরেজি হচ্ছে উড, WOOD উড, ওইটার উচ্চারণ হচ্ছে এটা। ওয়াও ওয়াও পেশ উ, আচ্ছা ওয়াও ওয়াও পেশ উ, উ উ। আচ্ছা, ওয়া উই উ, ওয়া ই উ উ আচ্ছা, আপনি ইংলিশটা লিখে দিয়েন তাহলে বুঝতে পারবো। কিছু বলছেন? না না, ওই যে উর উচ্চারণ লাস্টেরটা আর কি। হ্যাঁ, মানে কি চুপ করে সব আমার লিখে দাও। ওয়াও ওয়াও পেশ উ, আচ্ছা এটারও ভয়েস দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, হা হি হু, হা হি হু, আ ই হু। আ ই উ, আচ্ছা পরেরটা পরেরটা হবে ইয়া ইউ ইয়া ইয়া ই ইউ। আচ্ছা, এইখানে আবার দেখেন, এইখানে যে ইয়া ইয়াজের এই উচ্চারণটা বুঝতে হলে এটার কোনো ওয়ার্ড আমার মনে পড়ে না, কিন্তু ইংলিশে আপনি যদি ওয়াই ডাবল ই উচ্চারণ কি হবে বলেন তো দেখি, ইংলিশে ওয়াই ডাবল ই উচ্চারণ কি হবে? উই ই, উই হবে না, উই হবে আপনার ডাব্লিউ দিয়ে, কিন্তু ওয়াই ডাবল ই কি হবে? ই হবে। যেমন ওয়াই এ ইয়া, ওয়াই ই এ, ওয়াই ডাবল ই হবে। তো এটা কি এরকম ইয়া ইয়াজের ই, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আচ্ছা আমাদের এই দুটা নিয়ে সমস্যা হবে না, ইয়া ইউ দুটা পারবো, কিন্তু সমস্যা হচ্ছে ওয়াও ওয়াও পেশ উ দিয়ে আর ইয়া ইয়াজের নিয়ে, এইটা নিয়ে সমস্যাটা হচ্ছে। দুটার উচ্চারণ একরকম, একটা ধরতে পারলে আরেকটা ধরতে পারবেন। ইয়া ইয়াজের আচ্ছা ঠিক আছে, এটারও ভয়েস দিয়ে দিব ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে তারপরে পড়াটা একদমই ইজি, একদম হুবহু পড়া, একটু ধরতে হবে। এটা কি আমরা পড়ছিলাম যে মাদের হরফও আছে এবং মাদের হরকতও আছে। হরফটা আমরা পড়লাম আলিফ ওয়াও ইয়া, ওয়ার পরে খালি আলিফ, তারপরে হচ্ছে পেশের পরে ডজমওয়ালা ওয়াও, জেরের পরে ডজমওয়ালা ইয়া, মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা তো গেল। এইবার হচ্ছে মাদের হরকত। মাদের হরকত কি জিনিস দেখেন, খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে মাদের হরকত বলে, খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, খাড়া জবর খারাজের। আচ্ছা এখানে এরকম করে খাড়া জবর খারাজের আবার কি জিনিস, মানে হচ্ছে আমরা নরমালি হচ্ছে যে জবর জের পেশকে আমরা চিনি, তাই না? নরমালি যে জবর জের পেশকে আমরা চিনি, এটারে যদি জবরটার একদম খাড়া করে সোজা করে লিখে, জেরটারে একদম সোজা করে লিখে, আর হচ্ছে পেশটার উল্টা করে লিখে, এটাই হচ্ছে খাড়া জবর খারাজের উল্টা পেশ। যেমন আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখেন তাকান, এই হামজার উপরে জবর দিছে, জবরটা একদম সোজা করে দিছে না? সবাই কি দেখতেছেন? তারপরে যে হামজার নিচে জের আছে, জেরটাকে একদম সোজা করে দেওয়া হয়েছে না? আবার হামজার উপর যে পেশ আছে, পেশটারে উল্টা করে দেওয়া হয়েছে, এটাকেই বলা হয় খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ। আচ্ছা, এটাই হচ্ছে মাদের হরকত, এটাই হচ্ছে কি মাদের হরকত বা মাদের সাংকেতিক চিহ্ন। এই খাড়া জবর খারাজের উল্টা পেশ দেখলেই বুঝতে পারবেন এখানে মাদ হবে, একালিফ টান হবে। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, মাদের হরকত একালিফ টেনে পড়তে হয়, এটা একদম ইজি। মাদের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। যখনই আপনি কোনো হরফের মধ্যে দেখবেন এরকম খাড়া জবর খারাজের উল্টা পেশ আছে, তাহলে আপনি সেখানে চোখ বন্ধ করে একালিফ টান দিবেন। আচ্ছা আমি একটা বানান করে দেখাই, আর সবগুলো হচ্ছে সেম টু সেম। হামজা। আচ্ছা আরেকটা কথা এখানে দেখি তো, এখানে আছে নাকি, আপনাদেরকে আমি আগে বলছি নাকি আমার মনে পড়তেছে না, সেটা হচ্ছে আলিফ। আলিফের মধ্যে জবর জের পেশ হলে আলিফটাকে হামজা বলে, এটা কি কথাটা গেছিল? গেছে সম্ভবত। জি বলা হয়েছিল একদম শুরুর দিকে। অনেকবার বলছেন। আচ্ছা এখন বলেন এটা কি হবে? এটা কি আলিফ খাড়া জবর আ হবে না হামজা খাড়া জবর আ হবে? তাহলে বানানটা এরকম হবে, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। হ্যাঁ, তারপরে এমনই ভাবে বা খাড়া জবর বা, তাহলে আপনাদের কি বানানে কোনো সমস্যা আছে? নাই, হওয়ার কথাও না। আচ্ছা এগুলো ঝটপট করে আমার সাথে আরেকবার পড়ে ফেলেন।
তাতিতু তাতিতু পরে ফেলেন পরে ফেলেন। আচ্ছা, তাহলে হচ্ছে এবার হচ্ছে আপনাদের কাছে ভয়েস পাঠাইতে হবে টোটাল 4টা হরফের। হা, আইন, ওয়াও, ইয়া, এই 4টা। তো আজকের পড়াতে কারো কোনো আছে আছে? না আপু। আজকের পড়াটা অনেক সুন্দর ছিল এবং খুব সহজ ছিল। তো ঠিক আছে আপু, আপনাদের যাদের হচ্ছে গ্যাপ যাচ্ছে তারা হচ্ছে পিছনে রেকর্ড গুলো দেখে ফেলবেন। আর দেন হচ্ছে সবাই চেষ্টা করবেন ক্লাসের মধ্যে থাকতে, কারণ হচ্ছে ক্লাসের মধ্যে গ্যাপ গেলে হচ্ছে যদিও আমার কাছে আপনাদের কাছে মনে হবে রেকর্ড দেখে ফেলবো, আস্তে আস্তে পড়ে ফেলবো, কিন্তু এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। ক্লাসের আগ্রহ চলে যায়, টোটালি একটা ব্যাচই নষ্ট হয়ে যায়। সহজ কথা বলতে গেলে একটা ব্যাচ নষ্ট হয়ে যায়। যেমন আমার হচ্ছে প্রথম ব্যাচে প্রথম দিকে আপু ছিলেন প্রায় 24 জন। তারপরে হচ্ছে তারা এরকম মনে হতো পড়া তো ইজি, থাকবো না, কয়দিন পরে থাকি, এরকম করতে করতে ওই একদম যারা হচ্ছে একদম মজবুত করে শুরু করছে, এরা এখন এই পর্যন্ত আছে। আর যারা হচ্ছে গ্যাপ দিয়ে দেখা যাওয়া করছে, এরা হচ্ছে পরবর্তীতে আগ্রহ হারাই ফেলছে, মানে পড়ার কোনো খেই আর খুঁজে পায় নাই, কেমন কেমন জানি হঠাৎ করে আসলে কেমন লাগে না, যে সবাই একটা তালে পড়তেছে আমি বুঝতেছি না, এরকম তো একটা তাল নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আর চাইলেও মনে হচ্ছে মানে আপনি এরকম গ্যাপ দিলে চাইলে আর কন্টিনিউ করতে পারবেন না, ওই আমেজটাই আর পাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা এজন্য লেগে থাকাটা খুব জরুরি ভালো ফলাফলের জন্য। আল্লাহ সবাইকে সহজ করে দিক, সবাই সবার জন্য দোয়া করবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।